আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আসছি ডালাসের আর্ট ডিস্ট্রিক্টে। এখানে অবস্থিত দ্য ক্রো মিউজিয়াম অফ এশিয়ান আর্টসে। আজকে আমরা এখানের এশিয়ান সংস্কৃতির কিছু অসাধারণ শিল্পকর্ম দেখতে যাচ্ছি। আসুন আমরা সবাই একসাথে এটা অভিজ্ঞতা করি। ক্রো মিউজিয়ামে এশিয়ার শিল্পকলা ও সংস্কৃতির একটা বড় সংগ্রহের জন্য কিন্তু অনেক বেশি ফেমাস। মিউজিয়ামটা 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ডালাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রগুলোর মধ্যে একটি। এখানে ঘুরতে গিয়ে দেখলাম যে এখানে জাপান, চীন, ইন্ডিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া সহ নানা দেশের প্রাচীন ও আধুনিক শিল্পকর্ম আছে। আমরা আজকে চলে আসছি দ্য ক্রো মিউজিয়ামে অ্যান্ড এখানে হচ্ছে আমরা জাপানিজ আর্ট দিয়ে স্টার্ট করতেছি। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, আমরা মাত্র ঢুকছি অ্যান্ড এটা হচ্ছে টোটালি ফ্রি অফ কস্ট। সো আমরা দেখতে চাচ্ছি যে এখানে আসলে কী কী আছে এবং আমরা দেখে আসলাম যে এটা মেইনলি এশিয়ান আর্টের উপর বেশি ফোকাসড। সো চলো দেখি এখানে আমরা কী কী দেখি। এখানকার প্রতিটা প্রদর্শনীতেই কিন্তু আলাদা আলাদা একটা করে স্টোরি লাইন লেখা, যা প্রতিটি দেশের সংস্কৃতি, শিকড় ও ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। এশিয়ান আর্টস এবং এশিয়ান জিনিসের প্রতি এখানকার মানুষের কিন্তু বেশ ঝোঁক রয়েছে এবং এখানে ভালোই ভিড় দেখা যায়। আমরা এখন নিচের ফ্লোরে আছি অ্যান্ড নিচের ফ্লোরে এখানে মোস্টলি হচ্ছে জাপানের স্টোরেজ আইটেম, দেন ওদের যে বাটিগুলা, বিশেষ করে এখানে কিছু সিরামিক্সের কাজ আছে যেটা কিনা ওরা ডাইনিংয়ে ইউজ করতো। সেকেন্ড হাফ অফ দ্য 17th সেঞ্চুরিতে কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়। সো আমরা হিসাব করে দেখতে পারি যে জিনিসটা অ্যাকচুয়ালি কত বেশি আগে। অ্যান্ড এগুলো হচ্ছে মার্চেন্ট যারা ছিল তাদের জন্য কাস্টমাইজ করে বানানো হয়। অ্যাজ জাপানে যখন মানুষ আসতো তাদের কালচারগুলোকে তাদের ডিশ এবং পটের মাধ্যমে এরা তুলে ধরার ট্রাই করতো। বিকজ আমার কাছে মনে হয় যে খাবার হচ্ছে খুব ইমোশনাল একটা জায়গা এবং খাবারের মাধ্যমে যদি আমরা কালচার মানুষের কাছে ফুটায় তুলতে পারি, সো এটা কিন্তু খুব স্মার্ট একটা প্লে। এবং আমরা সবাই জানি যে জাপানিজরা অলওয়েজ স্মার্ট। সো আমরা একটু সামনের দিকে আসবো। আমরা এখন চলে যাব জাপানের একটা ঐতিহ্যবাহী যুগে। আমরা চলে আসছি দোতলায় অ্যান্ড এটা হচ্ছে টোটালি ওদের পটারি সেকশন নিয়ে। জাপানের এক এক সেঞ্চুরিতে পটারির এক এক সময় বিভিন্ন শৈল্পিক বিপ্লব দেখা যায় অ্যান্ড এখানে তাদের পটারির উপর ড্রয়িং করা থেকে শুরু করে পটারির উপর বিভিন্ন ফায়ারওয়ার্কস দেন পটারির বিভিন্ন শেপের উপর কিন্তু তাদের একটা বিরাট সেকশন এবং সময়কাল রয়েছে। প্লাস পাশাপাশি এখানে দেখা যায় যে এই জিনিসগুলোকে কিপ করা হয়েছে এবং আমেরিকার মতো একটা জাদুঘরে কিন্তু এগুলো স্থান করে নিয়েছে। তার মানে অবশ্যই বলতে হয় যে এশিয়ান সাইডে জাপানিজদের এই পটারি এবং এই শৈল্পিক আর্টটা কিন্তু অনেক বেশি মানুষের মনে জায়গা করে নিয়েছে। জাপানিজ পার্টে ঢুকে এখানে পটারিকে এত বেশি হাইলাইট করা হয়েছে এবং এর উপর বিভিন্ন নির্দেশনা, বিভিন্ন সময়ের কথাবার্তা প্লাস বিভিন্ন গল্প জুড়ে দেওয়া আছে। সো আমরা হচ্ছে দেখছিলাম যে কিভাবে তারা আর্টগুলো করে এবং মোস্টলি হচ্ছে ব্যাম্বু ফ্যাব্রিকের উপরে। জাপানিজ গ্যালারিতে ঢুকতেই চোখে কিন্তু পড়ে কাগজের পেন্টিং এবং বুদ্ধদের বিভিন্ন মূর্তি, এবং এগুলো দেখলেই বোঝা যায় জাপানিজ শিল্পীরা কিভাবে প্রাকৃতিক ঋতু মানব জীবনের মধ্যে সংযোগ সৃষ্টি করেছিল। জানি যে জাপান হচ্ছে কখনোই কলোনি হতে চায়নি, সো ব্রিটিশ বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পক্ষে ওরা ছিল না। সো এখানে একটা মুভমেন্ট দেখেছে মিনজি মুভমেন্ট। সো বেসিক্যালি এটা হচ্ছে ওরা চায় নাই যে ওরা ইন্ডাস্ট্রিয়ালাইজ হইতেছে, ওরা ফোক আর্টকে বেশি বেশি রিপ্রেজেন্ট করতে চাইছে। এটার জন্য ওরা একটা মুভমেন্ট করছে যে ফোক আর্ট মুভমেন্ট, যেটাতে হচ্ছে ওরা ওদের ফোক আর্টগুলোকে ওরা রিপ্রেজেন্ট করবে রাদার দেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার থেকে ওয়েস্টার্ন কী বলে ওয়েস্টার্ন মডেলগুলোকে ফলো করার থেকে ওরা চাইছে যে ওরা ওদের ফোক আর্টগুলোকে ওরা প্রেজেন্ট করবে সবার সাথে। জাপানের যুদ্ধ এবং ইতিহাস দেখলে এখানে বোঝা যায় সামুরাই যোদ্ধারা ঐতিহ্যবাহী অস্ত্র এবং বর্মগুলো, এবং সামুরাই শুধু যোদ্ধা ছিলেন না, তারা ছিলেন লেখক, শিল্পী এবং দার্শনিক। তাদের জীবনধারা থেকে জাপানের সাহিত্যের উপর গভীর প্রভাব পড়েছিল। এটা একটা বেডশিট এবং এই বেডশিটটার মধ্যে তারা হচ্ছে ব্যাম্বু দিয়ে কাজ করা। এটা আমি অনেক বেশি মনোযোগ দিয়ে দেখছিলাম এবং আমার মনে হয় এগুলো যদি আমাদের আধুনিক যুগে এগুলোকে আবার পুনরুজ্জীবিত করা হয়। বেডিং কভার ফুটনজি, এটা হচ্ছে পাইন, ব্যাম্বু আর প্লাম ট্রিজ দিয়ে করা। সখী বু বা এরকম টাইপ কিছু নাম। অ্যাসপিশিয়াস সিম্বল অ্যাসোসিয়েট উইথ নিউ ইয়ার। সুন্দর বিছানার চাদর। এটাও আরেকটা ফুটনি, মানে বেড কাভার। এটাও অ্যাসপিশিয়াস সিম্বল দেওয়া এবং এটাও হচ্ছে পাইন, ব্যাম্বু এবং ফ্রি হ্যান্ডে করা। সুন্দর, সবই জাপানিজ কালচার। একটা পাখি দেখতে পাচ্ছি আমি ওপেন আইজে। লুকস ভেরি নাইস। আম্মু দেখলে খুশি হয়ে যাবে, এত সুন্দর চাদর।
এছাড়াও এখানে কিন্তু একটা দারুণ বিষয় ছিল জাপানের চা সংস্কৃতি। মিউজিয়ামের একটা কোণায় জাপানি চা ঘরের রেপ্লিকা ছিল। এটা দেখিয়ে দেয় কিভাবে চা পানের আচার কেবলমাত্র পানীয় গ্রহণ নয়, বরং এটি এক ধরনের ধ্যান এবং আত্মিক অভিজ্ঞতা। প্লাস ওদের বিভিন্ন যুদ্ধগুলোকে তারা কিন্তু এখানে ছবির মাধ্যমে তুলে ধরেছে। তো এখানে এসে আসলে ছবি দেখার পাশাপাশি যখন যুদ্ধের ডিটেলসগুলো শুনছি এবং পড়ছি, মনে হচ্ছে যে পুরো জিনিসটা আমরা ভিজুয়াল করতে পারছি। এবং ড্রয়িংগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি, এতটা নিখুঁত এবং এতটা সুন্দর, মানে অসাধারণ। আসলে এইরকম আর্টওয়ার্ক এখন ক্রিয়েট করা। এখন আমরা এই আর্টওয়ার্কের পিছের ডিটেলসগুলো নিয়ে একটু কথা বলবো। বেসিক্যালি এটা হচ্ছে ব্যাটল অফ ইমজিন রিভার একটা একটা পেন্টিং। সো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে সাদা ঘোড়ায় যে ওয়ারিয়ারটা, এটা একটা জাপানিজ ওয়ারিয়ার। তো এটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে জাপান যখন কোরিয়া ইনভেড করে, সো তখনকার একটা ব্যাটল। আর এই পাশের যে ব্ল্যাক হর্সের উপরে যে ওয়ারিয়ারটা আছে, এটা জাপানিজ কোনো ফাইটিং ড্রেস পরা না। সো এটা বেসিক্যালি অপোনেন্টকে বুঝাইছে, উইচ ইজ জাপান যখন কোরিয়ান পেনিনসুলাকে ইনভেড করে, সো তখন এর কোনো একটা যুদ্ধের ছবি। সো আর পিছের এই নদীটাকে দেখাই হচ্ছে ফ্লাডের, ওই ইমজি রিভারের পাশে এই যুদ্ধটা হয়েছে। সো এটাকে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে ওয়েভ অফ ওয়াটার। এটা কত সালের? এটা মোস্ট লাইকলি 16th সেঞ্চুরি, সো 1592 টু 1598। আমরা যে নারুটো দেখি ওখানেও কি এই ওয়ারের কিছু? নিনজা অনেক পরে আসছে। ও, এগুলো নিনজারও আগে? হ্যাঁ। বিভিন্ন জাপানিজ রেস্টুরেন্টে ঢুকলে এই দোজা ক্যাটের দেখা মেলে। এটা কিন্তু তারা স্পেশিয়াস হিসেবে মনে করে এবং তারা মনে করে এটা তাদের যে কোনো ব্যবসা, যে কোনো বাণিজ্যতে প্রসপারিটি নিয়ে আসে। এই জন্য তারা এই ক্যাট সিম্বলটা ব্যবহার করে। গোল্ডফিশ, Carved goldfish. Particular decorative object is much larger than the most. They are usually the size of a bronze dog in this exhibition. মানে এটা সাইজ আরো ছোট হয়, মানে বড় বড় করে রাখছে। জাপানিজে ওরা ফক্সকে আসলে একটা সুপার ন্যাচারাল ক্রিয়েচার মনে করে এবং এটাকে ইউকাই বলে। অফেন অ্যাপিয়ার্স ইন জাপানিজ রিলিজিয়ান। আমরা জাপানিজ কোনো কার্টুন বা মুভি দেখলে ফক্সের অনেক ব্যবহার দেখি, ফক্স, ক্যাট, এবং এটা খুবই পপুলার কালচার। এটাকে স্পিরিচুয়াল বিইং হিসেবে অনেক সময় কনসিডার করা হয়। অ্যান্ড এটা হচ্ছে জাপানিজের যে একদম ওল্ডেস্ট হিস্ট্রি বুকগুলোর মধ্যে এগুলোর মেনশন আছে। এবং এটা হচ্ছে ব্যাড এবং গুড বোথ টাইপ ওমেনকেই ধরা হয়, পজিটিভ এবং নেগেটিভ দুইটাই। এখানে একদম এটার ডিটেলসটা ওরা শেয়ার করছে। এখানে আরো কিছু ফক্স, এগুলো দেখতেই তো ভয় লাগতেছে। এটা আরেকটা বেডিং কাভার, দুইটা লবস্টার। এটাও একদম ফ্রি হ্যান্ড বুনন। আই ইম্যাজিন এগুলো আমাদের বিছানায় বিছালে অনেক সুন্দর লাগবে, বিকজ দিস আর সো ক্লাসি। এগুলো হচ্ছে এক একটা ব্যানার, বিভিন্ন কালচারাল ইয়াতে ব্যানারগুলো ক্রিয়েট করা। জাপানকে কিন্তু অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় এবং জাপানের ইতিহাস হচ্ছে অনেক বড়। জাপানের আগে মনে করতো যে তারাই একমাত্র রাষ্ট্র এবং গোষ্ঠী এবং তাদের বহির্ভূত যে কেউ আছে এটা তারা আসলে কখনো ডিসকভারি করেনি এবং অনেক পরে গিয়ে তারা জানতে পারে। সো আমরা হচ্ছে জাপানের বিভিন্ন ক্ল্যান, জাপানের বিভিন্ন যুদ্ধ, এগুলো নিয়ে অনেক লেখা দেখে থাকি বা অনেক হিস্ট্রি জেনে থাকি। থার্ড ফ্লোরে সর্বশেষ তলায় আমরা চলে যাই এবং এখানেও বেশ কিছু পটস অ্যান্ড বড় বড় জিনিসপত্র থাকে যেটা ওরা কন্টেইনার হিসেবে ব্যবহার করে থাকে। মেনলি এখানে ওরা পটারি শিল্পটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, যে পটারির মাধ্যমে মানুষের কাছে নিজের কালচারটাকে পৌঁছানো, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এখানে এমন কিছু পথস আছে যেগুলো জাহাজে বা বিভিন্ন লং টার্ম ট্রাভেলের জন্য জিনিসপত্র, খাবার দাবার ক্যারি করতে, যেগুলো হচ্ছে স্টেবল এবং খাবারটা অনেক দিন এটাতে থাকতো, প্লাস নষ্ট হতো না। অ্যান্ড এটা হচ্ছে মারামারি করার সময় হাতে যে একটা প্রোটেকশন থাকে ওইটা। দেন আরও কিছু পথস, এখানে আরও কিছু পথস আছে অ্যান্ড এটার ডিটেলসটা একটু জানি। এটা হচ্ছে শিপে ট্রান্সপোর্ট করা যে এরকম সাকে বটল, ফুনাডোকুরি, because it was specifically used for carrying rice, wine and sheep.
আসলে ঘুরলে মনে হবে সবই পথস, বাট ডিটেলসগুলো পড়লে তখন বোঝা যাবে যে আসলে এক একটা এক এক কাজের এক একটা হিস্ট্রি, সব কিছু মিলে আমাদের দিনটা সুন্দর ছিল। প্লাস এখানে মানুষের জাপানের কালচারের প্রতি এত আগ্রহ দেখে আরেকটা মজার জিনিস দেখলাম, এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মারা যাওয়ার পর তাদের হাড্ডিগুলোকে একসাথে রাখা হয়। অ্যান্ড পাশে ছিল কিছু জাপানিজ মানুষের ক্লোথস অ্যান্ড কালচারের জিনিসপত্র। সব কিছু মিলিয়ে মিউজিয়ামটা কিন্তু ঘোরার জন্য খুব ভালো একটা জায়গা। আমাদের দুজনেরই মিউজিয়াম খুব ভালো লাগে এবং সবশেষে এই মিউজিয়াম ঘুরে আমরা যতটুকু জানলাম যে জাপান তাদের জীবনাদর্শন এবং ঐতিহ্যের গভীরতার মূল তুলে ধরেছে তাদের বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের মাধ্যমে। আমরা এখন আছি ডালাসের থ্যাঙ্কসগিভিং স্কোয়ারে, অ্যান্ড এখানে হচ্ছে একটু ডাউন হিলের মতো, অ্যান্ড এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে। প্লাস পাশাপাশি জায়গাটা হচ্ছে একটু গ্রিনারিস, যেমন এখানে উপরে কিন্তু প্রচুর বিল্ডিং, একদম হাই রাইজ বিল্ডিংগুলা, কিন্তু এই অংশটুকুতে হচ্ছে একদম আলাদা করে একটু পার্কের মতো করা। আর আমি এখন যাবো ওই ঝর্ণাটার কাছে। আপনারা যদি কখনো ডালাস আর্ট ডিস্ট্রিক্টে যান তবে এই মিউজিয়ামটা কিন্তু অবশ্যই ঘুরে দেখতে হবে। এবং মজার কথা হচ্ছে এই মিউজিয়ামটা একেবারেই ফ্রি, এটাতে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, এবং এটা কিন্তু আপনার জাপানের কালচার সম্পর্কে দৃষ্টিভঙ্গিকে অনেক বেশি এনরিচ করবে। সারাদিন ঘোরাঘুরি করে আমরা কিন্তু অনেক টায়ার্ড, আমরা চলে যাই নামাক একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানে এর আগেও গিয়েছি এবং এবার আমরা আরও ডিফারেন্ট কিছু ডিশ ট্রাই করার চেষ্টা করি। আমি আর বিশাল অনেক বেশি খাওয়া পাগল, সো আমরা হচ্ছে যখনই সুযোগ পাই নতুন নতুন জায়গায় নতুন নতুন খাবার ট্রাই করি। সেটা একটা ইন্ডিয়ান ডিশ ছিল এবং অনেক মজা ছিল। যখন আসলে সারাদিন ঘুরে অনেক ক্লান্ত, এই খাবারটা কিন্তু অমৃতের মতো। সো আমাদের আজকে পুরো ভিডিওটা জুড়ে আপনাদের মতামত আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু জানতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। প্লাস আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে মিউজিয়ামের, সেটাও কিন্তু শেয়ার করতে পারেন ভিডিও লিঙ্ক সহ। সো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, অ্যান্ড আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করি আমাদের এক্সপিরিয়েন্সগুলো এখানে তুলে ধরার। এটা একেবারেই ব্যক্তিগত জীবনের ভিডিও এবং নিজের এক্সপিরিয়েন্সের সীমাবদ্ধতা অবশ্যই আছে, তবে ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়। এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। কি কি দেওয়া এটার মধ্যে, কি মনে হচ্ছে মুখে দিয়ে ফ্লেভার? এবং আপনাদের যদি আমাদের চ্যানেলের বাকি কন্টেন্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। গঠনমূলক সমালোচনার জন্য আমরা অলওয়েজ ওপেন। আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।